হ্যালো মানবিকিয়ান স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নবম দশম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে, যে অধ্যায়টি থেকে বিগত বছরে বহু প্রশ্ন এসেছে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বোর্ড প্রশ্ন, এমসিকিউ, সিকিউ এবং তোমাদেরকে প্রদান করব স্পেশাল সাজেশন। এবং প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো সেগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছে, সেখান থেকে সব টপিকসগুলোর ভিতর থেকে আমি তোমাদের জন্য 6টি টপিকস নিয়ে এসেছি। টপিকসগুলো হচ্ছে এক, খাদ্য ও পুষ্টি, যেখান থেকে অনেক প্রশ্ন এসেছে বিগত সালে। বডি মাস ইনডেক্স, বিএমআই, এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো, এখান থেকে বিগত সালে বহু মাস্ট অনেকগুলো প্রশ্ন এসেছে। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরি, খাদ্য সংরক্ষণ, তামাক ও মাদক, এইডস। আজকে যদি তুমি এই ক্লাসটি করো তাহলে তুমি পেয়ে যাবে বেসিক টু সাজেশন। এটা এসএসসি 2025 এর স্টুডেন্টরাও করতে পারবে, যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো তারাও পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেরি না করি আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে উন্নততর জীবনধারা। এখান থেকে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। দেহের বৃদ্ধি বিকাশ, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন, এ ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয়। আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। খাদ্য আমাদের চেহারা, কাজকর্ম, আচরণে জীবনমানে পার্থক্য ঘটাতে পারে। শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি তাপ শক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটা তোমরা এখানে মার্ক করে রাখো যে খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি তাপ শক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে। প্রতিটি খাদ্য আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ। এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত করে। এই প্রক্রিয়াকে পরিপাক বলে। তাহলে আমরা এখানে একটা ক নম্বরের প্রশ্ন পেয়ে গেলাম, পরিপাক কাকে বলে? পরিপাক হওয়া খাদ্য থেকে শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, যাকে আত্তীকরণ বলে। আমরা আরো একটা ক নম্বরের প্রশ্ন পেয়ে গেলাম, জ্ঞানমূলক, আত্তীকরণ কাকে বলে? পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের 1.1 খাদ্য ও পুষ্টি। পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয়, শুধু সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে। এক কথায় দেহের পুষ্টি সাধন করে। পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে এবং খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের পুষ্টি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি, ক্ষয়পূরণ করা। পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। পুষ্টির ইংরেজি শব্দ কি? নিউট্রিশন। অপরদিকে খাদ্যে যেসব জৈব বা অজৈব উপাদান জীবের জীবনী শক্তি যোগান দেয় তাদেরকে একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম, নিউট্রিয়েন্টস কাকে বলে? এবং উপরে আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম যে পুষ্টি কাকে বলে? নিউট্রিয়েন্টসের কয়েকটি উদাহরণ হচ্ছে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসের কয়েকটি উপাদান হলো গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন। পরিপাকের প্রয়োজন হয় না। প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে। আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত 3টি। তাহলে খাদ্যের কাজ প্রধানত কয়টি? খাদ্যের কাজ প্রধানত 3টি। দেহের খাদ্য গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। খাদ্য দেহে তাপ উৎপাদন করে এবং কর্মশক্তি প্রদান করে। খাদ্য রোগ প্রতিরোধ করে এবং দেহকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখে। খাদ্যের প্রধানত কাজ কয়টি? খাদ্যের প্রধানত কাজ হলো 3টি। খাদ্যের উপাদান 6টি। খাদ্যের উপাদান কয়টি? 6টি। সেগুলো হলো আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলো আমরা সবাই জেনে থাকি। এগুলোর মধ্যে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ দেহের পরিপোষক খাদ্য। শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদন খাদ্য।
তাহলে শর্করা আমিষ স্নেহ হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, স্নেহ এবং শর্করা হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য, আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠন খাদ্য। তাহলে এখানে কিন্তু 3 ধরনের খাদ্য, 1 দেহ পরিপোষক খাদ্য, 2 শক্তি উৎপাদন খাদ্য, 3 দেহ গঠনের খাদ্য। ভিটামিন এবং খনিজ লবণ ও পানি সরবরাহ, খনিজ লবণ ও পানি যে দেহ সংরক্ষক খাদ্য উপাদান বলে। দেহ সংরক্ষণ আমরা আরেকটি পেয়ে গেলাম, ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান, যেগুলো আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আমরা খাবার খাই কিসের জন্য? সেটা আমাদের শরীরে গিয়ে আমাদের দেহে পুষ্টি সাধন করবে, আমাদের রোগ প্রতিরোধ করবে, এজন্যই তো মূলত। তাহলে চলে যাই আমরা খাদ্যের উপাদান। খাদ্যের উপাদানকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে 6টি উপাদান পড়েছি, 6টি উপাদান কিন্তু আলাদা আলাদা না, এদেরকে আবার 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। খাদ্যের উপাদান হচ্ছে 2, 1 মুখ্য উপাদান আর একটা হচ্ছে সহায়ক উপাদান। তাহলে মুখ্য উপাদানকে আবার 3টি ভাগে ভাগ করা হয়, শর্করা, আমিষ, স্নেহ, এবং সহায়ক উপাদান হচ্ছে ভিটামিন, খনিজ লবণ ও পানি। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। প্রথমে আমরা পড়ব শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। তাহলে মানুষের প্রধান খাদ্য কি? শর্করা। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি করা হয়। তাহলে শর্করা কি দিয়ে তৈরি করা হয়? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে। সবসময় আমাদের মনে রাখতে হবে যে শর্করা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে। এরকম কিন্তু আমাদের অনেক জায়গায় প্রশ্ন আসে যে কোন খাদ্য উপাদানটি আমাদের শরীরে তাপ শক্তি উৎপাদন করে। তখন কিন্তু ডিরেক্ট দেওয়া থাকে না যে শর্করা আমাদের দেহে শক্তি উৎপাদন করে, তখন আমাদের শর্করা জাতীয় খাদ্যের ভিতর কি কি খাদ্য আছে সেগুলো দেয়া থাকে। এবার বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে, এদের উৎস ভিন্ন। শর্করাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে উদ্ভিজ্জ উৎস আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। মানে হচ্ছে আমরা 2টি উৎস থেকে আমরা শর্করা জাতীয় খাবার পেয়ে থাকি। শ্বেতসার বা স্টার্চ, ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্যদানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙালু, কচুতেও শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্যদানা এবং আলু, রাঙালু এবং কচুতে পাওয়া যায় কি? শ্বেতসার। আমরা শ্বেতসার কোথা থেকে পেয়ে থাকি? ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্যদানা, আলু, রাঙালু, কচু থেকে আমরা শ্বেতসার পেয়ে থাকি। এরপর হচ্ছে গ্লুকোজ। এটি চিনির তুলনায় মিষ্টি কম। এই শর্করাটি আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে পাওয়া যায়। এই শর্করাটি কোথায় পাওয়া যায়? আঙুর, আপেল, গাজর, খেজুর এগুলোতে পাওয়া যায়। ফ্রুক্টোজ, আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধ্যে ফ্রুক্টোজ থাকে। এরকম কিন্তু তোমাদের এমসিকিউতে থাকে যে ফ্রুক্টোজ নিচের কোন খাদ্যটির মধ্য থেকে ফ্রুক্টোজ পাওয়া যায়। তখন কিন্তু ফুলের মধু, আম, পেঁপে, কলা, কমলালেবু এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে যে কোনো একটি দেওয়া থাকবে, কিন্তু তোমাদের সবগুলো অপশন দেখে মনে হবে কি যে সবই তো অ্যান্সার, কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। সুক্রোজ হচ্ছে আখের রস, চিনি, গুড়, মিশারি এর উৎস। সেলুলোজ, বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এ ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। তাহলে আমরা কিন্তু এই যে 1 2 3 4 5টি উপাদান কোথা থেকে আসে সেটা কিন্তু আমরা জেনে গেলাম। চলো এবার প্রাণীজ উৎস নিয়ে আলোচনা করি। ল্যাকটেজ বা দুধ শর্করা। গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। ল্যাকটেজ কিন্তু একটা অ্যাসিড যেটা প্রাণীর দুধে পাওয়া যায়। সো এটা আমরা ল্যাকটেজ বা দুধ শর্করা যখন থাকবে তখন আমরা গরু, ছাগল প্রাণীর দুধেই আমরা এটা পাবো। গ্লাইকোজেন, পশু পাখি যেমন মুরগি, কবুতর প্রাণীর যকৃৎ এবং মাংসপেশিতে গ্লাইকোজেন জাতীয় শর্করাটি থাকে। গ্লাইকোজেন জাতীয় শর্করাটি কোথায় থাকে? পশু পাখি জাতীয় মুরগি, কবুতর এর মাংসে, আর বেশিরভাগ থাকে হচ্ছে যকৃতে। তো এবার আমরা শর্করা জাতীয় খাদ্যের পুষ্টি গুরুত্ব দেখব। পুষ্টি গুরুত্ব, আমাদের শরীরে পুষ্টিতে শর্করা অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরে কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। শর্করা কিন্তু আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। তাহলে কিন্তু আমাদের বিপাকীয় ক্ষেত্রে শরীরে বিপাকীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটি কিন্তু আমাদের শর্করা জাতীয় খাদ্য যোগান দিয়ে থাকে। গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে।
এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। তাহলে সেলুলোজ কি করে? এটি একটি অপাচ্য প্রকৃতির শর্করা, এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এছাড়া খাদ্য প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়। শর্করা অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হয়। খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা মেদ হিসেবে জমা হয়, তখন শরীরে স্থূলকার হতে পারে, কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে। তাহলে খাদ্য যে শুধু আমাদের শরীরে শক্তি যোগান দেয় তা নয়, এটি কিন্তু আমাদের জন্য মানে অপকারিতাও এদের কিছু রয়েছে। তাই আমাদের কিন্তু পরিমাণ মতো খেতে হবে এবং পরিমাণ মতো প্রত্যেকটা খাদ্য উপাদান আমাদের শরীরে নিতে হবে। না হলে যদি আমরা শর্করা বেশি খাই তাহলে কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়, আমাদের শরীরে স্থূলকার হতে পারে। নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বসন প্রক্রিয়া, আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। শরীরের লোহিত রক্তকণিকা এই অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌঁছে দেয়, যে সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপশক্তি উৎপন্ন করে এবং এই তাপশক্তি আমাদের সকল উৎস। তাহলে কিন্তু এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তাপশক্তির উৎস কোথায়, ব্যাখ্যা করো। যে এই থেকে একবারে পুরো এই অবধি প্রত্যেকটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বাদ দেওয়ার মতো কিছুই নেই। খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে কি দিয়ে মাপা হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এটা তোমাদের ভবিষ্যতেও, এটা যে শুধু তুমি এই অধ্যায়ের জন্য পড়বে তা নয়, এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। ক্যালোরি হচ্ছে শক্তির একক। শক্তির একক কি? ক্যালোরি। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য ক্যালোরি বলে। তাহলে তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যেটা আমরা এখানে পেয়ে গেছি, যে খাদ্য ক্যালোরি কাকে বলে। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য ক্যালোরি বলে। 1 গ্রাম পানি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয়, যে তাপশক্তির প্রয়োজন হয় তাকে বলে 1 ক্যালোরি। এখানে কিন্তু তোমাকে ক্যালোরি আর 1 ক্যালোরি কিন্তু দুইটা আলাদা প্রশ্ন। 1 ক্যালোরি হচ্ছে 1 গ্রাম পানি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয়, তাকে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। তাহলে 1 কিলো ক্যালোরি সমান কত? 1000 ক্যালোরি। 1 খাদ্য ক্যালোরি 1000 কিলো ক্যালোরি বা 1 খাদ্য কিলো ক্যালোরি। খাদ্যের কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়, উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় 8 কিলো ক্যালোরি। এখানে কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেয়ে গেলাম যে শর্করা এবং প্রোটিনের কিলো ক্যালোরি কত? 8 কিলো ক্যালোরি। স্নেহ জাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবথেকে বেশি, এর পরিমাণ 9 কিলো ক্যালোরি। তাহলে এটা কিন্তু একটা এমসিকিউ আসে যে কোন খাদ্যের মধ্যে কিলো ক্যালোরি সবথেকে বেশি থাকে। স্নেহ জাতীয় খাদ্যে সবথেকে কিলো ক্যালোরি বেশি থাকে এবং কত থাকে? 9 কিলো ক্যালোরি। স্নেহ জাতীয় খাদ্য অর্থাৎ ফ্যাটের সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে? একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2500 কিলো ক্যালোরি এবং একজন নারীর 2000 কিলো ক্যালোরি এর সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। তাহলে একজন নারীর কতটুকু দরকার এবং একজন পুরুষের কতটুকু দরকার? একজন নারীর দরকার 2000 কিলো ক্যালোরি পরিমাণ খাবার এবং একজন পুরুষের দরকার 2500 পরিমাণ কিলো ক্যালোরি। এবার আমরা চলে যাই আমিষ বা প্রোটিন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের 4টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। আমরা কিন্তু শর্করার সময় 3টি পেয়েছিলাম এবং এখানে পেয়েছি কি? 4টি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষ সবসময় অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং শর্করা সবসময় গ্লুকোজে পরিণত হয়। অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তার মানে আমরা অ্যামাইনো অ্যাসিড দিয়েই আমরা আমিষকে চিনব। মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। কয় ধরনের পাওয়া গেছে? 20 ধরনের অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষ গঠনের একক। আমিষ গঠনের একক কি তাহলে? আমিষ গঠনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ 2 প্রকার। আমিষ কয় প্রকার? 2 প্রকার। মূলত হচ্ছে আমরা প্রত্যেকটি খাদ্য উপাদানই আমরা 2টি জায়গা থেকে পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ। তো উৎস হিসেবে বিবেচনা করলে আমিষ প্রধানত 2 প্রকার, প্রাণীজ এবং উদ্ভিজ্জ। প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির
ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। তাহলে প্রাণীজ আমিষ কোনগুলো? মাছ, মাংস, ডিম, দুধ ছাড়া পনির। উদ্ভিজ্জ আমিষ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। তাহলে উদ্ভিজ্জ আমিষ কাকে বলে? উদ্ভিদ থেকে যে ধরনের আমিষ পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ্জ আমিষ। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, উদ্ভিজ্জ আমিষের উদাহরণ। তাহলে উদ্ভিজ্জ আমিষের উদাহরণ কি কি? ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিডকে লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল, অ্যালানিন, থ্রিওনাইন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তাহলে 20টি থেকে কয়টি? 8টি। এই 8টি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর সংশ্লেষ করতে পারে। প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য 8টি অ্যামাইনো অ্যাসিড থাকে বলে পুষ্টিমূল্য বেশি। তাহলে তোমার আমিষের পুষ্টিমূল্য কেন বেশি? এই যে 8টি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এগুলো থাকে বলে হচ্ছে তোমার এই আমিষের পুষ্টিমূল্যটা বেশি। উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি, বীজ, ভুট্টা এর পুষ্টিমূল্য বেশি, এমন প্রোটিন পাওয়া যায়। অন্যান্য উদ্ভিজ্জ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম। তাহলে পুষ্টিমূল্য কোনগুলোর বেশি বলতো? ডাল, সয়াবিন, মটরশুঁটি, বীজ এবং ভুট্টা। প্রাণীর দেহ গঠনে প্রোটিন অপরিহার্য। দেহকোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে হাড় কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়। তোমরা জেনে অবাক হবে যে প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50%ই হচ্ছে প্রোটিন। তাহলে আমাদের প্রাণীদেহের যে শুষ্ক ওজনের প্রায় 50%ই হচ্ছে আমাদের কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এবার আমরা চলে যাই স্নেহ বা লিপিড জাতীয় খাদ্যে। স্নেহ বা লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। তাহলে স্নেহ পদার্থ কি দিয়ে গঠিত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমাদের খাবারে কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের। কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে। তাহলে কাকে চর্বি বলে? কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি কি? চর্বি হচ্ছে সম্পৃক্ত একটি ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ কিংবা মাংসের চর্বি। যেসব স্নেহ পদার্থ তরল থাকে সেগুলোকে তেল বলে, যেমন তেল সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এগুলো সাধারণ তাপমাত্রায় তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই প্রকার। প্রাণীজ স্নেহ, চর্বি, মাংস, মাখন, ঘি, পানি, পনির, ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রাণীজ স্নেহের উদাহরণ। উদ্ভিজ্জ স্নেহ, বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস। সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, সূর্যমুখী, পাম প্রভৃতি তেলে প্রচুর পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায়। তো বাচ্চারা, আমরা কিন্তু যে উদাহরণগুলো আছে এবং যে সরকারের ভিতর কোন কোন খাদ্য আছে, আমিষের ভিতর কোন কোন খাদ্য আছে, উদ্ভিজ্জের ভিতরে কি আছে, প্রাণীজের ভিতর কি আছে এবং স্নেহের উদ্ভিজ্জের ভিতর কি আছে, প্রাণীজের ভিতর কি আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরকম দিয়ে দিবে, ভাববে যে হ্যাঁ ঠিক আছে সবই কিন্তু আছে, কিন্তু আসলে ওখান থেকে তোমার সবকিছুই এক লাগবে, কিন্তু সেখান থেকে তোমার ডিরেক্ট কোশ্চেনটা, তোমার অ্যান্সারটা তোমার চুজ করতে হবে যদি তুমি ভালোভাবে আজকের ক্লাসটি করো। তো আমরা স্নেহ পদার্থের কাজে চলে যাই, যে স্নেহ পদার্থ আমাদের শরীরে কি কাজ করে। স্নেহ পদার্থের কাজ: খাদ্যবস্তু থেকে স্নেহ পদার্থের বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ থেকে দেহের তাপ অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতে খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রেখে চর্মরোগ প্রতিরোধ করে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে চর্মরোগ প্রতিরোধ করতে কোন খাদ্য সহায়তা করে? চর্মরোগ প্রতিরোধ করতে কিন্তু আমাদের স্নেহ পদার্থ সাহায্য করে। যেসব ভিটামিন এ, ডি এবং কে স্নেহ জাতীয় পদার্থ দ্রবণে সেগুলো সাহায্য করে। এই যে ভিটামিন এ, ডি, ই এবং কে স্নেহ পদার্থের দ্রবণীয়। যে আমরা যখন ভিটামিন পড়বো তখন আমরা দেখবো যে ভিটামিনের হচ্ছে দুইটা ভাগ, যেখানে কিছু হচ্ছে পানিতে দ্রবণীয় এবং কিছু হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয়। এখানে হচ্ছে এই যে ভিটামিন এ, ডি, ই, কে স্নেহ জাতীয় পদার্থগুলো হচ্ছে তোমার এই ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয়। এবার হচ্ছে আমরা যদি খাবারটা খাই আমরা পুষ্টি পাবো না, তাহলে এটা যদি আমরা না খাই তাহলে আমাদের কি কি সমস্যা হবে, আমরা কি কি সমস্যাগুলো ফেস করবো, তাহলে এখন আমরা সেগুলো করতে যাব।
অভাবজনিত রোগ এবং প্রতিকার। স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ হয়। এই যে আমি বললাম যে স্নেহ জাতীয় পদার্থ যদি আমরা না খাই, আমাদের শরীরে না যায়, তাহলে আমাদের কিন্তু একটা মোস্ট সমস্যা হবে চর্মরোগ। চর্মরোগ, একজিমা ইত্যাদি দেখা যায়। ত্বক শুষ্ক এবং খসখসে এবং সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরে সঞ্চিত লোম, সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায়। আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। এই কারণে মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে। তাহলে কিন্তু আমরা কমও খেতে পারবো না, আবার কিন্তু আমরা বেশি খেতে পারবো না। আমাদের কিন্তু আমাদের পরিমাণ মতো খেতে হবে, যাতে আমাদের শরীরে প্রয়োজনীয়টুকু পাই। কিন্তু অতিরিক্ত হলে কিন্তু তখন আমাদের মেদ জমা হয়ে যাবে, তখন মনে করো যে চর্বি জমা হয়ে যাবে ধমনী পেশির ভিতরে, ধমনীর ভিতরে, তখন কিন্তু আমাদের আবার অন্য পর্যায়ে চলে যাবে। এবার হচ্ছে আমরা চলে যাব খাদ্যপ্রাণ বা ভিটামিন। খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টির জন্য এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন। ওই উপাদানকে ভিটামিন বলে। তাহলে ভিটামিন কাকে বলে? শর্করা, আমিষ, স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয়, তাকে ভিটামিন বলা হয়। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি সুস্থ রাখার জন্য অপরিহার্য। ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। তাহলে ভিটামিন কি? ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি, স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে আমরা প্রয়োজনীয় ভিটামিন পেয়ে থাকি। কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়। যেমন আমি একটু আগে কিন্তু তোমাদের বলেছি যে কিছু ভিটামিন হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়। চলো এখন আমরা সেগুলো জেনে নেব। স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই ও কে। তাহলে ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে স্নেহে দ্রবীভূত হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তো স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিনগুলো এখন আমরা জেনে নিব। তো এখন আমরা স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো জেনে নিব। ভিটামিন এ, ডি, ই এবং কে। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। স্নেহে দ্রবণীয় ভিটামিন এ। প্রাণীজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি, বিভিন্ন ধরনের ফল যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। এই গাজর কিন্তু আমাদের শর্করা জাতীয় খাদ্য ছিল, কিন্তু যখন তোমার হচ্ছে গাজর কোনটি হচ্ছে মানে আসবে যে গাজর কোন ধরনের খাদ্য, তখন কিন্তু তোমার এখান থেকে যে কোনো একটা দেয়া থাকবে, বাকি অপশন 3টা ভুল থাকবে। তো তুমি আবার কনফিউজড হয়ে যেও না, এটা তো ভিটামিন এ হবে, তাহলে এটা শর্করা জাতীয় খাদ্য কেন হলো? যদি তোমার শর্করা দেয়া থাকে তাহলে কিন্তু ভিটামিন এ দেওয়া থাকবে না। তাহলে এবার আমরা জেনে নেই যে এগুলো কি কাজ করে আমাদের শরীরে। ভিটামিন এ যেসব কাজ করে: দেহের স্বাভাবিক গঠন, বর্ধন, সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নি ইত্যাদিকে স্বাভাবিক সজীব রাখে। হাড় গঠন, দাঁতের মাড়ি সুস্থ রাখে। দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে রাতকানা রোগ কোন খাদ্য উপাদানটির অভাবে হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। দেহের রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এখানে কিন্তু তোমার সৃজনশীলও দেয়া থাকবে। মনে করো যে তোমার মিস্টার এক্স রাতকানা রোগে আক্রান্ত, এরপর অন্য একটা তোমার মনে করো তথ্য দেয়া থাকলো, কিন্তু তোমার গ কিংবা ঘয় কিন্তু দেয়া থাকবে যে সে কোন খাদ্য উপাদানটির অভাবে তার এই রোগটি আক্রান্ত, এর হচ্ছে কারণগুলো লেখো এবং প্রতিকারগুলো লেখো। তখন কিন্তু তোমার লিখতে হবে যে এটি ভিটামিন এ এর অভাবে হয়েছে। এবার চলে যাও, আমরা সমস্যাগুলো দেখলাম, এবার তার সমাধান দেখবো না। অভাবজনিত রোগ: ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, যেটি আমি মাত্রই বললাম। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ার আলসার হতে পারে। তাহলে ভিটামিন এটা দেখছো আমাদের শরীরের জন্য কত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের শরীরে অভাব হলে আমাদের কর্নিয়ার আলসার অবধি হতে পারে। তাহলে আমাদের কিন্তু বেশি বেশি করে ভিটামিন এ খেতে হবে। এই অবস্থাকে জেরপ্যাথালমিয়া বলে। তাহলে জেরপ্যাথালমিয়া কাকে বলে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এর অভাব দীর্ঘস্থায়ী হলে মানুষের কর্নিয়ার আলসার হতে পারে। এই অবস্থাকে জেরপ্যাথালমিয়া বলে। এই রোগে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এই রোগে আক্রান্ত, তাহলে দেখছো যে ভিটামিন এটা আমাদের শরীরের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। ভিটামিন এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায়। ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে।
এবার চলে যাই আমরা ভিটামিন ডি। আমরা কিন্তু ইতিমধ্যে যে 4টি ভিটামিন স্নেহে দ্রবীভূত হয় একটা পড়ে ফেলেছি, এবার আমরা নেক্সট যাব। নেক্সট আছে ভিটামিন ডি। একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে ভিটামিন ডি কোথায় থেকে পাওয়া যায়? এটা কোনো উদ্ভিজ্জ কোনো উৎস থেকে পাওয়া যায় না, এটা অনলি হচ্ছে তোমার প্রাণীজ থেকে পাওয়া যায়, প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় কি ভিটামিন ডি। ভিটামিন ডি অনলি প্রাণীজ আমিষ থেকে পাওয়া যায়। এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। ডিমের কুসুম, দুধ, মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে এবার ভিটামিন ডি আমাদের কি শরীরে কি কি কাজ করে আমরা সেটা জেনে নেব। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরি কাজে লাগে। তাহলে ভিটামিন ডি আমাদের শরীরে কি করে? ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি করতে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে। তাহলে ভিটামিন ডি এর অভাবে আমাদের শিশুদের শরীরে কি রোগ সৃষ্টি হয়? রিকেট রোগ। এটা কিন্তু তুমি মার্ক করে রাখবে, এটা কিন্তু একটা পরীক্ষা আসার মতো এমসিকিউ। দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম এবং ফসফরাস শোষিত হয়, এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে বৃক্ক, কিডনি, হৃৎপিণ্ড, ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম জমা হতে থাকে। তাহলে কিন্তু আমাদের এখানে একটাই মনে করো যে মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পেলাম, একটা না দুইটা, যে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি করে, যেটি না হলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, এবং ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের রিকেট রোগ হয়। এবার চলে যাই আমরা ভিটামিন ই তে। আমরা কিন্তু ইতিমধ্যে দুইটি উপাদান পেয়ে গেলাম, যে ভিটামিন দুইটি হচ্ছে তোমার স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়। তাহলে দুইটা পেয়ে গেছি, বাকি আছে দুইটা। চলো আমরা সেই বাকি দুটো জেনে নিই। ভিটামিন ই সব রকমের উদ্ভিজ্জ ভোজ্য তেল, বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস। তাহলে ভোজ্য তেল, পাম তেল ভিটামিন ই এর ভালো উৎস। প্রায় সব খাবারই কম বেশি ভিটামিন ই আছে। তাছাড়া শস্যদানার তেল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদি ভিটামিন ই পাওয়া যায়। তাহলে ভিটামিন ই কোথা থেকে পাওয়া যায়? শস্যদানার তেল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই কি? মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে। আমাদের ধমনীতে যদি চর্বি জমে যায়, এই যে মানুষের ব্লাড প্রেশার হাই, এটা কি হয়? মানুষের ধমনীতে যে রক্ত চলাচল করে, সেখানে যখন চর্বি জমা হয়ে যায়, তখন হচ্ছে তোমার হৃৎপিণ্ড যেই পরিমাণে রক্ত পাম্প করে তাড়াতাড়ি যেতে পারে না, ধমনী গাঁটরে ব্যাহত হয়, তখন হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা ধরা পড়ে। কিন্তু আমাদের এই যে ভিটামিন ই, সেই চর্বি জমা করতে বাধা দেয় এবং আমাদের রক্ত চলাচলটা সচল রাখে। সো আমাদের যাদের হচ্ছে ব্লাড প্রেশার হাই, তাদের কিন্তু বেশি বেশি করে ভিটামিন ই গ্রহণ করা উচিত। এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে, মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না। তাহলে আমাদের যেসব গর্ভবতী মা আছে, তাদের কিন্তু বেশি বেশি করে ভিটামিন ই নেওয়া উচিত, কারণ যদি ভিটামিন ই না নেয় তাহলে কিন্তু তার পেটের বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। চলো এবার আমরা পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো জেনে নিই। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন রয়েছে। পানিতে দ্রবণীয় ভিটামিন বি এর মধ্যে কয়টি রয়েছে? 12টি। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিনের বি কমপ্লেক্স বলা হয়। তাহলে ভিটামিনের এই যে 12টি বি রয়েছে, এই গুচ্ছকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক। এবার চলে যাই আমরা ভিটামিন বি কমপ্লেক্সের ভিতর কি কি গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে। থায়ামিন, বি অল। ঢেকি ছাটা চাল, আটা, তেলবীজ, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি, প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে যকৃৎ, ডিম, মাছ ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে কিন্তু আমাদের উদ্ভিজ্জ উৎস থেকে এসেছে এবং এগুলো হচ্ছে তোমার প্রাণীজ উৎস থেকে এসেছে। দেহে থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগ প্রকাশ পায়। তাহলে কোনটির অভাবে আমাদের শরীরে বেরিবেরি রোগ আক্রান্ত হয়? হচ্ছে থায়ামিন বা বি অল। এর অভাবে স্নায়ু দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা যায়। তাহলে এগুলো তুমি অবশ্যই মনে রাখবে। তবে যে ভিটামিন
ভিটামিন বি কমপ্লেক্সে যে থায়ামিন B1 এর অভাবে যে বেরিবেরি রোগ হয়, এটা কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে। এরপর রয়েছে রাইবোফ্লাভিন B2, যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ, এগুলো থেকে হচ্ছে আমরা পেয়ে থাকি। এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়। তাহলে এই যে রাইবোফ্লাভিন B2 এর অভাবে কিন্তু আমাদের ঠোঁট ফেটে যায়। এটা কিন্তু মনে করো যে দেয়া থাকতে পারে তোমার যে সৃজনশীল আকারে যে তোমার MCQ গুলো থাকে, সেখানে কিন্তু তোমার একটা লক্ষণ দেয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে যে ওর এই রোগটি কেন হয়েছে, কোন খাদ্য উপাদানের অভাবে হয়েছে। তখন কিন্তু আমাদের এটা দেখাতে হবে যে রাইবোফ্লাভিনের অভাবে এই রোগটি হয়েছে। চোখ দিয়ে পানি পড়ে, এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। তারপর হচ্ছে নিওসিন বা নিকোটিক অ্যাসিড, মাংস, যকৃৎ, আটা, চাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাক সবজি, এর অভাবে পেলেগ্রা রোগ হয়। তাহলে নিওসিনের অভাবে কি হয়? প্লেগ্রা রোগ হয়। প্লেগ্রা রোগে আক্রান্ত রঞ্জক পদার্থ জমতে শুরু করে এবং সূর্যের আলোয় দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বকে লালচে দাগ পড়ে এবং ত্বক খসখসে হয়ে যায়। ত্বক কি হয়? খসখসে হয়ে যায়। এছাড়া জিভে রঞ্জক পদার্থ জমা হয়, জিভের অ্যাট্রোফি হয়। তাহলে এখানে কিন্তু আমরা দুটো রোগ পেয়েছি মেইনলি, যে পেলেগ্রা এবং অ্যাট্রোফি। এবার পিরিডিক্সিন B6, চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, সবজি, ছোলা, ছত্রাক, বৃক্ক, ডিমের কুসুম, এর অভাবে খাওয়ার অরুচি, বমি ভাব, অ্যানিমিয়া রোগ দেখা যায়। তাহলে কিন্তু এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ পেয়েছি যে পিরিডক্সিনের অভাবে কি হয়? অ্যানিমিয়া রোগ হয়। কোবালামিন বা সায়ানোকোবালামিন, যকৃৎ, দুধ, মাংস, ডিম, পনির, বৃক্ক প্রভৃতি, এর অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়। রক্ত শূন্যতা এটা কিন্তু খুবই খারাপ একটা রোগ, যেটা আমারও বর্তমানে চলতেছে, যার জন্য আমি অলরেডি মেডিসিন নিচ্ছি। কিন্তু আমাদের মূলত এই রোগটি কেন হয়? যে কোবামালিন বা সায়ানোকোবামালিন B12 এর কারণে হচ্ছে আমাদের রক্ত শূন্যতা ঘটে। তো আমাদের বেশি বেশি করে কি না উচিত? কোবামালিন। এবার চলে যাই আমরা ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। টাটকা শাকসবজি, টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। আমরা কিন্তু জানি যে সবুজ যে ধরনের শাকসবজি, তাতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। শাকসবজির মধ্যে মূলা শাক, লেটুস পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ফুলকপি, করলা ইত্যাদিতে ভিটামিন সি আছে। দেখো তুমি লক্ষ্য করে যেখানে কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু সবজির রঙই কিন্তু সবুজ। ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। শুকনো ফল এবং বীজে টিনজাত খাদ্যে এই ধরনের ভিটামিন থাকে না। তাহলে আমরা যে ধরনের বড়ই কিংবা অন্যান্য যেসব খাবার আমরা প্রক্রিয়াজাত করে পরবর্তী খাবারের জন্য রেখে দিই, তাতে কিন্তু ভিটামিন সি থাকে না। ভিটামিন সি শরীরে যে কাজগুলো করে সেগুলো হলো, এবার ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে থাকে। তাহলে এবার আমরা সেগুলো জেনে নিব। ত্বক, হাড়, দাঁত ইত্যাদি কোষসমূহ পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে, শরীরের ক্ষত পুনর্গঠনে সাহায্য করে, দাঁত মাড়ি শক্ত রাখে, স্নেহ, আমিষ, অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের যে বিপাকীয় কাজ হয়, সেখানে কিন্তু ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর তীব্র অভাবে স্কারভি, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ হয়। তাহলে কিন্তু একটা বড় রোগ পেয়ে গেলাম যে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। এর অভাবে অস্থির গঠন এবং মজবুত হতে পারে না, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে দাঁতে ইনামেল উঠে যায়, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। এখন এই বয়সে যদি আমাদের দাঁত পড়ে যায়, আমাদের দেখতে কি সুন্দর লাগবে? মানুষের সৌন্দর্য কোথায়? মানুষের হাসিতে। হ্যাঁ, আর যদি আমার দাঁত না থাকে, আমি তো সুন্দর করে হাসতে পারবো না। হ্যাঁ, সো আমাদের ভিটামিন সি কিন্তু আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। এবার আমরা চলে যাই খনিজ পদার্থ এবং পানি। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয়। খনিজ পদার্থ প্রধানত দেহের কোষ গঠনে সাহায্য করে। প্রাণীরা প্রধানত উদ্ভিজ্জ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। আমরা শাকসবজি, ফলমূল, দুধ, মাছ এবং পানি জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করে। নিজ শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলো উৎস, পুষ্টিগত গুরুত্ব এবং অভাবজনিত সমস্যাগুলো উল্লেখ করা হলো। তাহলে খনিজ পদার্থের কিন্তু কয়েকটি উপাদান রয়েছে। এখন আমরা সেই উপাদানগুলো আমরা জেনে নিব। 1 নম্বর উপাদান হচ্ছে লৌহ। এর সংকেত হচ্ছে
Fe, কিন্তু আমরা এটা সচরাচর বলে থাকি আয়রন বলি। লৌহ একটি রক্তের প্রধান উপাদান, রক্তের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা আয়রন। যে দেখেছো আমাদের রক্তে ঘাটতি হলে আমরা আয়রনের ওষুধ খাই, যেটা আমি খাই বর্তমানে, সেটা হচ্ছে এই আয়রনের অভাবে। প্রতি 100 মিলিগ্রাম রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। তাহলে বুঝতে পেরেছো যে ঠিক আমাদের রক্তে 100 মিলিগ্রাম রক্তে যদি আমাদের 50 মিলিগ্রাম থাকে লৌহ, তাহলে লৌহ আমাদের শরীরে ঠিক কতটা প্রয়োজন। যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা এটি সঞ্চিত থাকে। কোথায় কোথায় সঞ্চিত থাকে? যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা। লৌহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা। তাহলে এর উৎস কোথায়? ফুলকপির পাতা, নোটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বাজরা ইত্যাদি। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লৌহের প্রধান কাজ হচ্ছে কি? লৌহের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। হিমোগ্লোবিন কি জানো? যেটা কারণে আমাদের রক্তটা লাল দেখায়। হ্যাঁ, তাহলে আমাদের রক্ত লাল দেখায় হচ্ছে হিমোগ্লোবিন কারণে। সেই হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে কি? লৌহ, মানে আমরা যেটাকে স্বাভাবিকভাবে আয়রন বলে জেনে থাকি। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়। রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা। এরপর আমরা চলে যাব ক্যালসিয়ামে। এটি প্রাণীদেহের হাড় এবং দাঁতের প্রধান উপাদান। তাহলে এটির প্রধান উপাদান কি? প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান। মানুষের শরীরে মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম। তাহলে 2 ভাগ কি? মোট ওজনের 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম। খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ সবথেকে বেশি অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়াম যুক্ত হয়ে 90% শরীরে সঞ্চিত থাকে। কত পার্সেন্ট সঞ্চিত থাকে? 90%। এবং কি কি দিয়ে গঠিত হয় এই ক্যালসিয়াম? ফসফরাস ও ম্যাগনেসিয়াম। রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয়। তাহলে রক্তে এবং লসিকাতে উপস্থিতি পাওয়া যায়। ক্যালসিয়াম উদ্ভিজ্জ উৎস হচ্ছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং ফল। আর প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম, শুটকি মাছ ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাণীজ উৎস আর এগুলো হচ্ছে উদ্ভিজ্জ উৎস। আচ্ছা, আমাদের হাত পা অনেক সময় ব্যথা হয় না? হ্যাঁ, আমরা যদি ওষুধ খাই তাহলে হচ্ছে এর সাথে ক্যালসিয়াম খাওয়া লাগে, না হয়তো এই ব্যথাটা আমাদের কমে না। কারণ এই ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের গঠন মজবুত এবং শক্ত করতে সাহায্য করে, ফলে দ্রুত ব্যথাটা কমে যায়। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ড পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশি সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস ক্যালসিয়ামের অভাবের কারণে কি রোগ হয়? রিকেটস। এবং বয়স্ক নারীদের ক্ষেত্রে অস্টিমেলেসিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। তাহলে তো বুঝতেই পেরেছো যে ক্যালসিয়াম আমাদের ঠিক কতটুকু ইম্পর্টেন্ট শরীরের জন্য। অবশ্য প্রত্যেকটি খাদ্য উপাদানই শরীরের দরকার। এরপর হচ্ছে ফসফরাস। যে খনিজ পদার্থের যে 3টি উপাদান, এর লাস্ট উপাদান হচ্ছে ফসফরাস। দেহের পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরে ফসফরাসের স্থান। ফসফরাস ক্যালসিয়ামের মতো হাড়ের একটি উপাদান। এটা ফসফরাসও হচ্ছে হাড়ের একটি উপাদান। ফসফরাস হাড় এবং যকৃৎ এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদন ফসফরাস ভূমিকা পালন করে। ফসফরাসের উদ্ভিজ্জ উৎসগুলো হচ্ছে দানাশস্য, সিম, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি। আর প্রাণীজ উৎসগুলো হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ইত্যাদি। তাহলে এর হচ্ছে তোমার উৎসগুলো মনে রাখবে মূলত, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন ফসফরাসের প্রধান কাজ। ফসফরাসের অভাবে রিকেটস রোগ হয়। রিকেটস, অস্থি ক্ষরতা। অস্থি কি জানো? অস্থি হচ্ছে আমাদের হাড়, আমাদের হাড়কে অস্থি বলা হয়। আমরা যদি এই ফসফরাসের অভাবে কিন্তু আমাদের এই অস্থি ক্ষয়, মানে এই যে হাড়ের ক্ষয় আমরা রোগ জানি না, ওইটা হয়ে যায়। দন্ত ক্ষয়, এইসব রোগ দেখা যায়। খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। তাহলে প্রোটিন আর ক্যালসিয়াম যদি আমাদের শরীরে থাকে তাহলে আর বেশি ফসফরাসের অভাব হয় না। এবার চলো আমরা পানিতে চলে যাই। পানি কিন্তু আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জানি যে পানির অপর নাম জীবন। পানি খাদ্যের একটি প্রধান উপাদান। মানবদেহের জন্য পানি অপরিহার্য। দেহ গঠন এবং অভ্যন্তরীণ কাজ। পানি ছাড়া চলাচল করতে পারে না। আমাদের দৈহিক ওজনের প্রায় 60 থেকে 75% হচ্ছে পানি। তাহলে আমাদের দৈহিক ওজনে কিন্তু 60 থেকে 75% হচ্ছে আমাদের পানি।
আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় প্রতিটি অঙ্গের জন্য পানি প্রয়োজন। দেহকোষ গঠন এবং কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন হয় না। তাহলে যে আমাদের দেহের ওজনের 60 থেকে 75% যদি পানি হয়, তাহলে কি আমাদের দেহে পানি ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব? কোনো কাজ চলা সম্ভব? পানির মাধ্যমে শরীরের প্রয়োজনীয় উপাদান শরীরের বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়, এটি জীবদেহের দ্রাবকের কাজ করে। তাহলে পানির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রাবকের কাজ করা। পানির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রাবকের কাজ করা। খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে। খাদ্য উপাদানগুলো পরিপাক এবং পরিশোষণে সাহায্য করে। বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে, তাহলে ক্ষতিকর আমাদের শরীরের জন্য কি? ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু এগুলো হচ্ছে আমরা যে খাবার খাই, এগুলো কিন্তু বিপাকের মাধ্যমে এগুলো উৎপন্ন হয় আমাদের শরীরে। বিষাক্ত পদার্থগুলোকে পানি, মূত্র ও ঘাম হিসেবে শরীর থেকে বের করে দেয়। এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এবার হচ্ছে আমরা পানির উৎসগুলো দেখবো, যে আমাদের পানির উৎসগুলো ঠিক কোথা থেকে আসে। খাবার পানি, যেমন পানীয় কোমল, চা, দুধ, কফি, তারপর বিভিন্ন ধরনের খাদ্য যেমন শাকসবজি, ফল, এগুলো থেকে আমরা মূলত পানি পেয়ে থাকি। শরীরে মোট নির্গত পানির পরিমাণ গৃহীত পানির পরিমাণ সমান হলে শরীরে পানির সমতা বজায় থাকে। তাহলে হচ্ছে নির্গত পানির পরিমাণ এবং গৃহীত পানির পরিমাণ যদি সমান হয়, তাহলে পানির সমতা বজায় থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত। আমি কিন্তু প্রচুর পানি খাই, হ্যাঁ, আমি সেহরিতে প্রায় 1.5 লিটার পানি খাই। আমি ইফতারের পর মেবি প্রায় 2 লিটার পানি খাই। এতে আমার মনে করো আমাদের শরীর ঠিক যেটুকু দরকার তার থেকে বেশি হয়ে যায়। শরীরে পানি পান করা উচিত, কারণ ওই পানির পরিমাণ প্রত্যেক দিনে আমাদের শরীর থেকে বের হয়েছে। তাহলে আমরা যেটা খাই সেটা কি পানিতে আমাদের শরীরে থাকে? থাকলে তো আমরা আরো মোটা হয়ে যেতাম, সেটা তো বের হয়ে যায়। গরম আবহাওয়ায় কঠোর পরিশ্রমে দেহে পানি অভাব দেখা যায়, এই সময় পানির পরিমাণ বাড়ানো উচিত। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে না থাকলে ঘন ঘন প্রস্রাবের কারণে পানির অভাব হতে পারে। শরীরে পানির অভাব হলে তীব্র পিপাসা হয়। যখন আমাদের অতিরিক্ত পিপাসা হয় তখন কি হয় জানো? আমাদের শরীরে পানির অভাব হয়, মানে পানি বের হয়ে যায়। তখন শরীরে পানি না থাকলে তখন তো অবশ্যই পিপাসা লাগবে। শরীরে পানির অভাবে তীব্র পিপাসা হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, ত্বক কুঁচকে যায়, পানির অভাবে স্নায়ু ও পেশি দুর্বল হয়ে পড়ে, দেহ অম্ল এবং ক্ষারের সমতা নষ্ট করে। তাহলে কিন্তু আমাদের অম্ল ও ক্ষারের সমতা কিন্তু রক্ষা করে পানি। আর যখন পানির অভাব হয় তখন কিন্তু অম্ল ক্ষারের সমতা নষ্ট হয়ে যায়। অ্যাসিডোসিস রোগ সৃষ্টি হয়। কি রোগ সৃষ্টি হয়? অ্যাসিডোসিস রোগ সৃষ্টি হয়। শরীরে প্রায় 10% কমে গেলে সংজ্ঞা লোপ পায়। তাহলে 10% কমে গেলেই কিন্তু আমাদের শরীরের সংজ্ঞা লোপ পায়, এমনকি মৃত্যু অবধি ঘটতে পারে। অত্যাধিক পরিমাণ বমি, ডায়রিয়া ইত্যাদি কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যেতে পারে। শরীরে পানির অভাব নিরসনের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। শরীর থেকে যে পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায়, খাবার স্যালাইনটা পূরণ করে শরীরে পানি এবং লবণের ভারসাম্য ঠিক রাখে। বাসায় খাবার স্যালাইন না থাকলে 1 চিমটি লবণ এবং 1 মুঠো গুড় বা চিনি 1 গ্লাস পানি মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা যায়। আমরা কিন্তু এই খাবার স্যালাইন প্রস্তুতি আমরা ছোটবেলায় শিখে আসছি। এখন আমাদের এই যে খাদ্যের 6টি উপাদান আমরা তো পড়ে ফেললাম। এবার এই খাদ্যের 6টি উপাদান ছাড়া আমাদের আরেকটি খাদ্য আছে, যেটি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক দিয়ে বিগত সালে অনেক প্রশ্ন এসেছে। তাহলে আমাদের শরীরের যে 6টি খাদ্য উপাদান ছাড়া আরো একটি খাদ্য উপাদান খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রাফেজ। এই রাফেজ হচ্ছে কি জানো? এক কথায় আঁশ জাতীয় খাবার। রাফেজ জাতীয় খাবারের গুরুত্ব জানলে এটি আমাদের পরীক্ষায় অনেকবার এসে থাকে। এটি পরিপাকে সহায়তা করে। রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সহায়তা করে। এটি শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, বারবার ক্ষুধার প্রবণতা কমাতে কাজ করে। ধারণা করা হয় রাফেজযুক্ত খাবার গ্রহণে পিত্তথলি রোগ, খাদ্যনালী ও মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, হৃদরোগ, স্থূলতা অনেকটাংশে হ্রাস করে। আমাদের কিন্তু 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত। এবার চলে যাই আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকসে, যে বডি মাস ইনডেক্স বা বিএমআই। মানবদেহের এখানে 20 থেকে 24 বছর পর্যন্ত কিন্তু আমাদের বৃদ্ধি ঘটে, তখন আর উচ্চতা বৃদ্ধি হয় না। তো আমাদের এই বিএমআইটা হচ্ছে একটা ম্যাথ যেটা থেকে অনেক প্রশ্ন এসেছে। এদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই বিএমআই নির্ণয়। বিএমআইটা হচ্ছে একটা মানুষের দেহের ওজন যেটা, সেটা হচ্ছে তার উচ্চতা এর স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তার মানে ওজন বাই উচ্চতা। তাহলে বিএমআই কাকে বলে? দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হচ্ছে ব্যক্তির বিএমআই বা ভর সূচি।
আর আমাদের দেহের সব থেকে 25 BMI 25 হচ্ছে সুস্থ দেহের স্বাভাবিক BMI। একজন সুস্থ ব্যক্তির BMI কত? 25। এখানে কিন্তু দেওয়া আছে 18 থেকে 24.9, তার মানে হচ্ছে 25। এবার চলে যায় যে আমরা যে খাবার খাবো এর ঠিক দৈনিক খাবারটা ঠিক কিভাবে গ্রহণ করব, কিভাবে খেলে মনে করো যে কোনো খাবার বেশি হবে না, কম হবে না, যার কারণে আমাদের ক্ষতি হবে না। সেটা হচ্ছে দেহের 60% হবে তোমার শর্করা, হ্যাঁ, আর 5% হবে হচ্ছে তোমার স্নেহ, 20% হবে গিয়ে তোমার স্নেহ অসম্পৃক্ত এবং 15% হবে প্রোটিন। তাহলে সব থেকে বেশি প্রয়োজন কি? শর্করা। তারপরে কি প্রয়োজন হচ্ছে তোমার স্নেহ সম্পৃক্ত যে স্নেহগুলো সেগুলো দরকার, এবং 15% হচ্ছে প্রোটিন দরকার, এবং 5% হচ্ছে তোমার 5% হচ্ছে তোমার সম্পৃক্ত, এবং 20% হচ্ছে তোমার অসম্পৃক্ত। এরপর আমরা যে এই যে স্নেহ জাতীয় এই যে আমরা সুষম খাদ্যগুলো গ্রহণ করি, এগুলো হচ্ছে আমাদের সুষম খাদ্যগুলো কি আমরা আমিষ কিভাবে আসবো, আমিষ কি যে কোনো কিছুই নিয়ে আসলাম, বা যে কোনো একটা আমিষ, তাহলে সেই আমিষের মধ্যে কি কি থাকে, আমরা কিভাবে সেই খাদ্যগুলো সাজাবো, সেগুলো হচ্ছে আমাদের শরীরে যে 60% শর্করা দরকার, তার ভিতরে হচ্ছে ভাত, রুটি, চিনি, গুড়। প্রোটিন হচ্ছে মাছ, মাংস, ডিম। স্নেহ পদার্থ হচ্ছে মাখন, তেল, ঘি। ভিটামিন হচ্ছে দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস। খনিজ লবণ হচ্ছে দুধ, ডিম, শাকসবজি। এবার হচ্ছে আমরা একটা সুষম খাদ্য পিরামিড দেখে নিই। এই যে এভাবে সব থেকে হচ্ছে তোমার স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট গ্রুপ কম থাকবে, তারপর হচ্ছে তোমার আমিষ গ্রুপ থাকবে, তারপর হচ্ছে ভিটামিন খনিজ গ্রুপ থাকবে, এবং হচ্ছে সব থেকে নিচে থাকবে হচ্ছে শর্করা গ্রুপ। এরপর হচ্ছে আমরা উন্নত জীবন যাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। আমরা যদি ভালোভাবে জীবনযাপন করি তাহলে তো আমাদের কিছু খাদ্য বাছাই করতে হবে। তাহলে সেই খাদ্য পুষ্টি বিশেষজ্ঞগণ এই 4টি শ্রেণীতে ভাগ করেছেন। 4টি শ্রেণীতে আমাদের শরীরে আমরা যদি উন্নতভাবে জীবনযাপন করতে চাই তাহলে আমাদের যেসব খাদ্য বাছাই করতে হবে সেগুলোকে হচ্ছে পুষ্টি বিশেষজ্ঞগণ এই 4টি শ্রেণীতে খাবারগুলো ভাগ করেছে। কয়টি শ্রেণীতে ভাগ করেছে? 4টি। মাছ, মাংস, ডিম, তারপর হচ্ছে পানির দই, সকল ভোজ্য ফল, খাওয়ার উপযোগী সবজি, শস্য দানা এবং শস্য দানা থেকে তৈরি খাবার যেমন রুটি, ভাত। তাহলে সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই 4 ধরনের খাবার খেতে হবে। তাহলে আমরা যদি প্রতিদিন সুষম খাবার খেতে চাই তাহলে কিন্তু আমাদের 4টা জিনিস ফলো করা লাগবে। এরপর হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। আমরা এই সুষম খাদ্যের বাইরেও আমরা কিছু ধরনের খাবার খেয়ে থাকি, তার ভিতরে হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। কিন্তু এটা কিন্তু আমাদের শরীরে কোনো পুষ্টি জাতীয় খাবার নাই, এগুলো খেলে কিন্তু আমাদের শরীরে খারাপ হয়, আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। যে এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সুস্বাদু করার জন্য অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যেগুলো হচ্ছে অস্বাস্থ্যকর। এতে প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি এবং চিনি থাকে। বার্গার, এর কয়েকটি উদাহরণ হচ্ছে বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজা, মসমসে খাবার, কেক কিংবা বিস্কুটে উচ্চ পরিমাণে প্রাণীর চর্বি থাকে। এরপর আমরা চলে যাই খাদ্য সংরক্ষণে। আমরা এই যে খাদ্য খাবো, একটা খাদ্য শীতকালীন সবজি কি সবসময় থাকবে? আবার মনে করো যে গরমকালের সবজি কি সবসময় থাকবে? তো আমাদের সেই খাদ্য শীতকালের সবজি আমাদের গরমকালে খেতে হলে কি করা লাগবে? খাদ্য সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা এই যে খাদ্য সংরক্ষণ করব, খাদ্য সংরক্ষণের কয়েকটি পদ্ধতি রয়েছে, আমাদের সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আমাদের হচ্ছে খাদ্য সংরক্ষণ করতে হবে। তাহলে খাদ্য সংরক্ষণে আমরা কিছু পদ্ধতি জেনে নেই। পদ্ধতিগুলো হচ্ছে শুষ্ককরণ, রেফ্রিজারেশন, ফ্রিজিং, সংরক্ষক দ্রব্য যেমন ভিনেগার দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করে থাকি, সালফেট লবণ দিয়ে আমরা সংরক্ষণ করে থাকি, সোডিয়াম বেনজোনেট একটি বেনজোইক অ্যাসিড, একটি লবণ, এটি বিশেষ করে ছত্রাক ইস্টকে প্রতিহত করে এবং ফলের রস এবং শস্য ইত্যাদিকে রক্ষণের জন্য সোডিয়াম বেনজোনেট খুবই উপযোগী। এবার চিনি বা লবণের দ্বারা দ্রবণের সংরক্ষণ আমরা কয়েকভাবে সংরক্ষণ করতে পারি। চলো এবার আমরা চলে যাই। কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক পদার্থ দ্বারাও হচ্ছে এই খাবারগুলো সংরক্ষণ করে থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। সেগুলো হচ্ছে এই যে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এটি এমন এক ধরনের যৌগ যা বাতাসের জলীয় সংস্পর্শে এসে উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস এবং ভয়ানক ক্ষতি করে। এটা হচ্ছে তোমরা পড়ে নিবা যে কি হয়। এরপর হচ্ছে তামাক ও ড্রাগস নিয়ে। তামাক ও ড্রাগসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ইতিমধ্যে কিন্তু আমাদের পাঠ্য বই আলোচনা এবং সৃজনশীল এমসিকিউ সবকিছু সলভ করে ফেলেছি। তো আমরা মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের একটা স্পেশাল সাজেশন দিচ্ছি যে এর বাইরে থেকে কখনো প্রশ্ন আসে না। এই
ফুল অধ্যায় থেকে টপিক ওয়াইজ এই কয়েকটা প্রশ্ন তৈরি করেছি, যদি তুমি এগুলো ফলো করো অবশ্যই তুমি পরীক্ষায় লিখতে পারবে। এখানে হচ্ছে প্রথমে অধ্যায় খাদ্য পুষ্টি থেকে হচ্ছে শর্করা আমিষের তুলনা করতে হবে, শর্করা দিয়ে শক্তি উৎপাদন করতে পারে, তারপর হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের যে প্রকারভেদ গুরুত্ব এগুলো করতে হবে, আমিষ স্নেহ ভিটামিন এই যে প্রকারভেদ উৎস গুরুত্ব বা এর অভাবে কি ধরনের রোগ হয় এগুলো তোমার ব্যাখ্যা করতে হবে। আর হচ্ছে তোমার যে খনিজ পদার্থ রয়েছে, খনিজ পদার্থের যে প্রকারভেদ এবং কোনটির কারণে কি রোগ হয় সেটি হচ্ছে তোমার